শুভ সকালটি। শুভ সকাল আজমির। শুভ শুভ সকাল দর্শক। আজ চৈত্র সংক্রান্তি, অর্থাৎ এক ক্রান্তি থেকে অন্য ক্রান্তিতে পৌঁছানোর দিন আজ। 1421-এর শেষ দিন আজ, সেই সাথে 1421-এর বসন্তেরও শেষ দিন আজ। আজ আমরা 1421-কে বিদায় জানাবো এবং কাল সেই মহেন্দ্রক্ষণ যখন আমরা পুরো বাঙালি জাতি বরণ করে নেবে 1422-কে। ঠিক তাই, এবং আমরা আজকের এই চৈত্র সংক্রান্তিতে দাঁড়িয়ে হাতছানি দেখতে পাচ্ছি 1422-এর। আশা করছি সকল ভালো কিছু সমস্ত বাঙালি সহ পৃথিবীর সকল মানুষকে ঘিরে রাখবে এবং নিশ্চয়ই আমরা অনেক ভালো থাকবো। জগতের সকল ঝঞ্ঝাট এর বাইরে জগৎ থাকবে এবং যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে বাঙালিরা বিশেষ করে যেগুলোর সাথে পরিচিত, যেমন বৈশাখী ঝড়, কাল বৈশাখী, হ্যাঁ, এই সব কিছু থেকে আমরা দূরে থাকবো, এটা প্রত্যাশা। সকালের বাংলাদেশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একেবারেই তাই, আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আজমির এবং টিনা। আশা করছি আপনারাও সাথে রয়েছেন। আজ সব গ্লানি মুছে যাবে 1421-এর। প্রত্যেক বছরই হয় কিছু পাওয়া না পাওয়া থাকে, যদিও 1421-এ হয়তো কারো দিকটা একটু ভারী না পাওয়ার, কিংবা কারো পাওয়ার দিকটা ভারী, তবুও এগুলো কে বিদায় জানিয়ে সব ভালোকেই কাল বরণ করে নেব, যেমনটি আজমির বলল, এটাই প্রত্যাশা। আর এর পাশাপাশি, অনেক প্রত্যাশার পাশাপাশি আয়োজনের অংশটা একেবারেই মানে অগ্রাহ্য করা যায় না, কারণ সারা বাংলাদেশ এই বর্ষবিদায় এবং বর্ষবরণ উপলক্ষ করে অনেক অনেক আয়োজন কিন্তু রেখেছে সামনে সারা বাংলাদেশে। তো আমরা আমাদের একটু কয়েকটা আয়োজন জানিয়ে দেই না সারা বাংলাদেশে। ঠিক তাই, জানাবো এক এক করে সমস্ত আয়োজনগুলো। তার আগে সকালবেলার খবর জানতে চাই facebook.com/সকালের বাংলাদেশ। আপনার সকালকে ঘিরে যে আয়োজনগুলো আছে আপনার পার্সোনাল লাইফে, এগুলো জানতে চাই। সকালে বাংলাদেশ কেমন লাগছে আপনার, সেগুলো জানতে চাই। এবারে জানাবো সারা বাংলাদেশের যে আয়োজনগুলো। কিছু আয়োজন আমরা জানিয়ে দিচ্ছি, যেমন ঢাকাতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে আজ সন্ধ্যায় নাটমণ্ডল প্রাঙ্গণে পরিবেশন করবে নৃত্য, গীত, বাদ্যশৈলীর মুক্ত প্রদর্শনী। প্রত্যেকবারের মতোই নাটমণ্ডল এটি করছে। নিশ্চয়ই শিল্পপ্রেমীরা চলে যাবেন। ঢাকার আরও একটা আয়োজন এবার, মঙ্গল হোক এই শতকে, মঙ্গল সবার, এই স্লোগান নিয়ে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ঘুড়ি উৎসবের। আজ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই ঘুড়ি উৎসব। জানাবো আরেকটি আয়োজনের খবর। শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে বাংলা নববর্ষ 1422 উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমির চিত্রশালায় 3 দিন ব্যাপী আলপনা কর্মশালা, এবং আজকে কিন্তু এই কর্মশালার শেষ দিন। যেহেতু আজ বর্ষবিদায়, তাই শেষ দিন অবশ্যই চলে যাবেন, কারণ অনেক সুন্দর সুন্দর আলপনা রয়েছে এখানে, কিছু শিখেও নেওয়া যাবে। ঢাকার আরও একটা আয়োজন এবার গুলশানে বেঙ্গল আর্টস লাউঞ্জে চলছে শিল্পী মাহবুবুর রহমানের একক প্রদর্শনী ডাস্ট টু ডাস্ট। এই প্রদর্শনী চলবে 2রা মে পর্যন্ত এবং প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এটিও। এবারে জানাবো আরেকটি আয়োজন। উত্তরার গ্যালারি কায়ায় চলছে শিল্পী মনসুর উল করিমের একক চিত্র প্রদর্শনী ডেস্টিনেশন অ্যান্ড ডিপাচার। প্রদর্শনী চলবে 21 এপ্রিল পর্যন্ত, প্রতিদিন 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ঢাকায় অনেক আয়োজন রয়েছে। আজ এখন মানে এই মুহূর্তেও জানাচ্ছি ঢাকার আর একটা আয়োজন, কারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে চলছে 5 দিন ব্যাপী কারুশিল্প মেলা। মেলায় 12টি স্টলে কারুশিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করছেন এবং এটি, অর্থাৎ এই মেলাটি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে, চলবে 14 এপ্রিল পর্যন্ত। চমৎকার একটি আয়োজনের কথা টিনা জানালো আমাদেরকে। এবারে জানাবো আরেকটি আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে IMBর আয়োজনে চলছে 10 দিন ব্যাপী গান মেলা, এবং এই মেলাটি চলবে কিন্তু 18 এপ্রিল পর্যন্ত। গতকালকেও মেলাটি শুরু হয়েছে এবং সেখানে অনেক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং বাকি দিনগুলোতেও চাইলে আপনারা সেখানে অংশ নিতে পারেন। মানে MIBর মানে খুবই চমৎকার একটি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এবার রাজশাহীর একটা আয়োজন। রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে 3 দিন ব্যাপী লোকনাট্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। উৎসবটি প্রত্যেক দিন বিকাল 4টায় পুঠিয়ার রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবারে খুলনার একটি আয়োজনের খবর জানাবো। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে জেলা স্টেডিয়ামে চলছে 3 বিভাগ ক্রিকেট লিগ। আজ 13ই এপ্রিল পর্যন্ত চলবে প্রথম রাউন্ডের খেলা। খেলা শুরু হয় প্রতিদিন সকাল 9টায়।
চাঁদপুরের একটা আয়োজনের খবর জানাচ্ছি। এবার আজ সন্ধ্যা 7টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে 1421 বঙ্গাব্দের বিদায় এবং 1422 বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। নৃত্যাঙ্গন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ। এবারে জানাবো পাবনার একটি আয়োজন ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের মাঠে 8 দিন ব্যাপী 22তম বইমেলা এবং সাংস্কৃতিক উৎসব চলছে। মেলায় বইসহ 70টি স্টল, মুক্তিযুদ্ধের আলোকচিত্র এবং পোস্টার প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। আরও একটা চমৎকার আয়োজন সিলেটের একটা আয়োজন। এবার যেরকমটি বলেছিলাম যে সারা বাংলাদেশ অনেক আয়োজন রেখেছে অন্ততপক্ষে বর্ষবরণকে সামনে রেখে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিলেট জেলা স্টেডিয়ামে চলছে প্রথম বিভাগ ভলিবল লিগ 2015। এই প্রতিযোগিতায় 12টি ক্লাব অংশগ্রহণ করেছে। এবারে জানাবো রাঙামাটির একটি আয়োজন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী উৎসব বিজু সাংগ্রাই বৈশুক বিহু চলছে। আজ উৎসবের দ্বিতীয় দিন, কালকে তৃতীয় দিন। যাই হোক, এবার খাগড়াছড়ির আয়োজন একটা। খাগড়াছড়িতে আজ থেকে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী গড়োয়া নৃত্য উৎসব, যেটাকে গরবা বলি, অনুষ্ঠিত হবে। এই উৎসবে খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত 10 থেকে 15টি গড়োয়া দল অংশগ্রহণ করবে। চট্টগ্রামের একটি আয়োজন দিয়ে শেষ করব আজকের আয়োজন। দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 23তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2015 অ্যাওয়ার্ড এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বিকেল 4:30 রেলওয়ে পলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলা 14 এপ্রিল পর্যন্ত চলবে। আমরা আমাদের আয়োজন শেষ করছি না, আমাদের সকালবেলার একেবারেই তাই। মানে সারা বাংলাদেশ মোটামুটিভাবে, সারা বাংলাদেশ তাও তো পুরোটা জানানো সম্ভব হয় না, কিন্তু মোটামুটিভাবে বর্ষবরণ উপলক্ষে কিংবা আরও যে আয়োজনগুলো আগে থেকে চলছিল শেষ দিন সামনেই রয়েছে, জানিয়ে ফেললাম। এবার সংবাদপত্রের শিরোনামগুলো এক ফাঁকে জানিয়ে নিতে চাই আজমির। হ্যাঁ দর্শক, আমরা এবারে জানাবো জাতীয় দৈনিকগুলো থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনাম। শুরু করছি দৈনিক প্রথম আলো দিয়ে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, নির্বাচনী মাঠে নেই বিএনপির অধিকাংশ কাউন্সিলর প্রার্থী। এছাড়া বাম দিকে দেখতে পাচ্ছি সন্ত্রাস জঙ্গিবাদ তুলে ধরবে আওয়ামী লীগ। নারী প্রার্থীদের বাধা দিচ্ছেন দলের নেতারাই। সরাসরি নির্বাচনে পুরুষ প্রার্থী 649, নারী 14। মানবতা বিরোধী অপরাধের বিচার, মুজাহিদ এবং সাকার আপিল শুনানি যে কোনো দিন। আপিল নিষ্পত্তির অপেক্ষায় আরও 9 মামলা। এছাড়া কামারুজ্জামানের দাফন সম্পন্ন, বিভিন্ন স্থানে ভাঙচুর, আজ হরতাল। দৈনিক যুগান্তর থেকে কয়েকটা শিরোনাম এবার জানাচ্ছি। শুরুতেই সিটি নির্বাচন প্রসঙ্গ, হয়রানির চক্রে বিএনপি, এটি প্রধান শিরোনাম করেছে যুগান্তর। বলছে পুলিশের আটক বাণিজ্য, টার্গেট প্রার্থী ও আত্মীয় স্বজন, ম্যানেজ করে পোস্টার। আর এরপরে এবার মুজাহিদের পালা, কার্যতালিকায় রয়েছে সাকা চৌধুরীও। এটা মানবতা বিরোধী অপরাধে জামায়াতের যে শীর্ষ নেতাদের ফাঁসির দণ্ড কার্যকরের পর এবার আপিল শুনানির তালিকায় যারা রয়েছেন সেটি জানাচ্ছে যুগান্তর। এরপরে পড়ছি রাজনৈতিক সহিংসতায় ক্ষতি 17,000 কোটি টাকা। 17,000 কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধি হবে 5.6%, বিশ্বব্যাংক জানিয়েছে। আর উল্টো পথে ছুটল ট্রেন, চালক প্ল্যাটফর্মে ভাগ্যক্রমে প্রাণে বাঁচল শতাধিক যাত্রী। যুগান্তর জানাচ্ছে এটিও, যেটি গতকাল থেকে বেশ হইচই হচ্ছে বলবো এটি নিয়ে। আর প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হিলারি, এটিও কিন্তু যুগান্তরের 8ম পৃষ্ঠায় রয়েছে। সিটি নির্বাচন নিয়ে যুগান্তরের যে বিশেষ আয়োজন থাকে সেটিও রয়েছে 9ম পৃষ্ঠায়। এরপরে জানাবো দৈনিক সমকালের প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো। যেমন দেখতে পাচ্ছি প্রচারের পালে হাওয়া লাগেনি বিএনপির, প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। ডিসিসি নির্বাচন, মির্জা আব্বাস আত্মগোপনে ঢিলাঢালা প্রচার চালাচ্ছেন স্ত্রী আফরোজা। আধুনিক ঢাকা গড়তে চান সাঈদ খোকন, ইশতেহার ঘোষণা। এবং আনিসুলকে ব্যবসায়ী সংগঠনগুলোর সমর্থন। চালক ছাড়াই 30 কিলোমিটার। রাজবাড়ীতে উল্টো পথে চলল ট্রেন। এবং কোন প্রার্থীর পক্ষ নেবেন জিয়াউদ্দিন বাবুল, এরকম একটি শিরোনাম রয়েছে। এবং রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি 17,000 কোটি টাকা, প্রবৃদ্ধি হবে 5.6%। আচ্ছা, দৈনিক ইত্তেফাক থেকে জানাচ্ছি এটিও বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটিকেই প্রধান শিরোনাম করেছে, যেটি জিডিপি প্রবৃদ্ধি হবে 5.6% জানাচ্ছে। বলছে সহিংসতায় ক্ষতি 17,000 কোটি টাকা। আর এরপরে নির্বাচন প্রসঙ্গে চলে যাই। ইত্তেফাক বলছে নির্দলীয় নির্বাচনে দলীয় আমেজ।
আধুনিক ঢাকা গড়ে তোলার অঙ্গীকার সাঈদ খোকনের ইশতেহার আর খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা, এটি দেখার জন্য বোধহয় জাতি অপেক্ষাই করছিল যে এরকমটি হবে, যেহেতু তারা শুভেচ্ছা বিনিময় করে থাকেন প্রত্যেক বছরই। আর সমান সুযোগ চান আনিসুল, অস্ত্র উদ্ধারের দাবি তাবিথের, প্রার্থীকে হয়রানি না করার নির্দেশ সিইসির। আর এরপরে চালক ছাড়া ট্রেন যেটি চলেছে এটিও রয়েছে ইত্তেফাকে। চালক ছাড়াই ট্রেন উল্টো দিকে 4 স্টেশন পার, রাজবাড়ী স্টেশনে বসে চা খাচ্ছিলেন চালক, এটি জানাচ্ছে দৈনিক ইত্তেফাকেই। তো কি আজব। এবারে জানাবো দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, 8 যুদ্ধাপরাধীর ফাঁসি, আপিল বিভাগের নিষ্পত্তির অপেক্ষায়। এছাড়া শীতলক্ষায় অর্ধশতাধিক শ্রমিক সহ ট্রলার ডুবি, ট্রেন চলল উল্টো পথে, চা খাচ্ছিলেন চালক, এবং পহেলা বৈশাখ নির্বিঘ্ন করতে সারা দেশে রেড অ্যালার্ট। ব্যাস সর্বশেষ দ্য ডেইলি স্টার, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার, একই রকমভাবে এই তিনটি ইস্যুই আমি শুরুতে দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে সিটি নির্বাচন, আর হচ্ছে চালক ছাড়া ট্রেন চললো, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা। ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে বলছে 3 month টার্ময়েল কস্টস নেশন $2.2 বিলিয়ন। আর এরপরে চালক ছাড়া ট্রেন চললো, সেটা নিয়ে দ্য ডেইলি স্টার জানাচ্ছে ড্রাইভারলেস ট্রেন রানস ব্যাকওয়ার্ডস ফর 27 কিলোমিটার। আর সিটি নির্বাচন প্রসঙ্গে বলছে এনশিওর ফেয়ার ভোটিং, ক্যান্ডিডেটস আস্ক ইসি টু চেক ইউজ অফ ব্ল্যাক মানি, মাসল পাওয়ার। আচ্ছা, ক্যান্ডিডেটস ইসিকে এটাই রিকোয়েস্ট করেছে। আর এরপরে ব্লেজ অফ বৈশাখী কালার, এটিও রয়েছে একদমই প্রথম পাতার শেষে, একটা সচিত্র প্রতিবেদন, খুবই কালারফুল প্রতিবেদন মনে হচ্ছে, যেহেতু ছবিটি খুবই কালারফুল। রাজনৈতিক বিভিন্ন বিষয় ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার এবং চৈত্র বৈশাখ সবকিছুতে আজকে পত্রিকাগুলো মুখর আছে। দর্শক, আমরাও মুখর রয়েছি উৎসবের সাজে, আমরাও সাজতে চাই। আপনাদেরকে নিয়েই ফিরবো একটা বিরতির পর। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালের বাংলাদেশ দেখছেন আপনি, এবং সকালের বাংলাদেশ রিলেটেড যে কোনো কথা যদি আমাদেরকে জানাতে চান, আমাদেরকে যদি ছবি পাঠাতে চান, বা বিশেষ কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান, facebook.com/সকালে বাংলাদেশ। অবশ্যই এগুলো তো করবেনই, মানে প্রত্যেক দিনই এই আয়োজন থাকে। আজকে একটুখানি অ্যাড করছি, যেহেতু আজকে একটা বর্ষকে বিদায় দিচ্ছি আমরা, এবং বর্ষবরণ করে নিচ্ছি, পুরো প্রস্তুত আমরা বর্ষবরণের জন্য। তো বর্ষবরণের শুভেচ্ছাও যদি দিতে চান, অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছাও যদি দিতে চান, একইভাবে একই অ্যাড্রেসে দিতে পারবেন। আর বর্ষবরণ বর্ষবিদায়ের কথা যখন আসছেই, আজমির লোকজ উৎসবের কথা কিন্তু চলেই আসছে, কারণ বাংলা যেহেতু আমাদের সৌর বছর কেন্দ্র করেই নতুন একটা বছরকে বরণ করি, এবং আমরা আমাদের লোকজ ঐতিহ্য ধরে রাখি। বিশেষ করে এই দুটো দিনে আমরা কিন্তু খুবই ভাবে, দুটো দিন না আসলে বলবো, গ্রামে কিন্তু এখনো সেই 7 দিন ব্যাপী মেলা হয় বা 5 দিন ব্যাপী মেলা হয়। তো এই লোকজ গান হয় অনেক, বৈশাখী মেলা, এক্স্যাক্টলি, মানে এগুলো কিন্তু রয়েছে আমাদের। তো এমনকি আমি শুধুমাত্র গ্রাম বাংলায় বলবো না, ঢাকাকেও কিন্তু আমি বাদ দেব না। ঢাকাতেও কিন্তু টুকটাক করে আমরা কিন্তু বেশ ঐতিহ্যগতভাবে বরণ করি। কিছু সংগঠন সবসময় কিন্তু খুব সুন্দর করে উৎসবের রঙে কিন্তু মেতেই থাকে, এবং আমাদের লোকগান যারা করেন তাদেরও কিন্তু খুবই মানে মেতে থাকতেই দেখা যায় এই দুটো দিনকে ঘিরে। যাই হোক, আমাদের একজন সহকর্মীও কোনো এক এলাকার লোকজ গান নিয়েই বলবো আমাদেরকে কিছু দেখাতে চাইছেন, হয়তো অনেকদিন বাদেই দেখবো, কারণ অনেকদিন আমরা ভুলতেই বসেছি এই লোকজ গান। দেখিনি আমার পান খায়া যাও, আরে রাস্তার দারে বাড়ি আমার কেমসি কাড়া গো দরজা, আরে রাস্তার দারে কেমসি কাড়া দরজা গো করবি কাড়া জানালা, আরে রাস্তা সকালের বাংলাদেশের সকলকে জানাই শুভ সকাল।
দর্শক বুঝতেই পাচ্ছেন যে আমি কোথায় আছি এখন। এটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রাম, খুব ঐতিহ্যবাহী গ্রাম এটি। এখানে ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে বিশেষ করে এ ধরনের গান, ঘাটু গান, জারি গান এর জন্য বিখ্যাত এই উপজেলা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গ্রামের একটু মেঠো পথের পাশে এখানকার যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, তারা তাদের দৈনন্দিন কাজের বাইরে একটু বিনোদনের জন্য তারা নিজেরাই এখানে একটি গানের আয়োজন করেছেন এবং তারা গান গাচ্ছেন। এখানে আপনারা যদি দেখেন তাদের বাদ্যবাদ্য কিন্তু খুব বেশি একটা না, হাতে মন্দিরা আছে, হাতে আর একটি ঢোলি আছে। এর মধ্যেই আসলে তারা তাদের এই গ্রামের আবহাওয়ায় তাদের যে গান, সেই গান তারা এখানে গান। তো আমি এখানে অনেকেই আছেন, আমি একটু কথা বলি তাদের মধ্যে একজনের সাথে কথা বলি যে আসলে ভাই আমি আপনার সাথে কথা বলি যে আপনারা এই ধরনের গান আসলে কতদিন ধরে গাচ্ছেন বা এরকম প্রায় আয়োজন হয় কিনা? এটা তো অনেক দিন ধরেই গাচ্ছি, এটা আঙ্গর এই মুরব্বীগর আমল থেকে আই, এটা সেই আমল থেকে গান আমরা এটা ধরে রাখছি, চর্চা করে যাইতেছি। এটা বহুদিন আগে আমরা শুরুকালের গান। বুঝতেই পাচ্ছেন দর্শক যে আসলে যারা এখানে গাচ্ছেন একদম মাটির মানুষ বলতে আমরা যাবো যে আসলে তারাই, আপনারা যদি দর্শক পিছনের দিকে দেখেন আশেপাশে কিন্তু অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছে, তারা এই গান এখানে শুনছেন, তারা দেখছেন। তো এইসব গান ঐতিহ্যের একটা অংশ এবং আমরা কিন্তু প্রায় এই ধরনের ঐতিহ্যের কথা বলে থাকি, তবে আসলে একদম মাটির কাছাকাছি থেকে এই ধরনের গান শোনার বা এই ধরনের আড্ডায় থাকার সৌভাগ্য আমাদের অনেকেরই হয় না। দর্শক এখন আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলি যে এই ধরনের সংস্কৃতি বা এই ধরনের সাধনা যারা করে আসছেন তাদের মতোই একজন আমার পাশে আছেন এই গ্রামের। আচ্ছা, আসলে আপনারা এই ধরনের চর্চা ভবিষ্যতে চালিয়ে যেতে হলে কি ধরনের আসলে সহযোগিতা প্রয়োজন আছে? এই গানটা চালিয়ে যেতে হলে কিছু লোক এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক একটা সাইড আছে, এখানে গ্রামের অশিক্ষিত লোকের পরিমাণ বেশি। এই গানটা গেটো গানটা একটা উল্লেখযোগ্য, অনেক আগের থেকে এটা চলে আসছে, বিশেষ করে ময়মনসিংহের ত্রিশালে। এই জিনিসটা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। বিভিন্ন গানের, বিদেশি গানের চাপে এই সব জিনিসগুলি প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এটা যদি সরকার যদি আগায় আসে বা কোনো সংগঠন আগে আসে, এই জিনিসটা এখনো জীবিত রাখা যায়। আসলে বুঝতেই পাচ্ছেন যে যেটা বলছেন যে একটু আকাশ সংস্কৃতি বা বিদেশি সংস্কৃতির যে প্রভাবের কথা উনি বলছিলেন, মূলত এই বিদেশি সংস্কৃতি বা আকাশ সংস্কৃতি যে আমাদের গ্রামগঞ্জে ঢুকে গেছে এবং দেশীয় ঐতিহ্যে প্রভাব ফেলছে তাও এখান থেকে বোঝা। যাই হোক দর্শক, আপনাদেরকে আসলে এখানে গ্রামের পরিবেশে একটা গান শোনানোর আমরা চেষ্টা করেছি। সকালের বাংলাদেশের সকল দর্শককে আবারও জানাই শুভ সকাল। বা সহকর্মী হোসেন শাহিদকে ধন্যবাদ আরও একবার। ময়মনসিংহ থেকে চমৎকার এই আয়োজনটিও আমাদের জন্য উনি রেখেছেন, মানে অনেকদিন বাদেই আমাদের মনে করিয়ে দিল। অন্ততপক্ষে আমি আমার ছোটবেলা থেকে এরকম অনেক গল্প শুনে এসেছি যে এই সময়টা কৃষককুল প্রার্থনা উৎসবে মেতে থাকে চৈত্র মাসটা জুড়ে, কারণ যেহেতু প্রখর রোদ থাকে। যদিও প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে এগুলো একটু কমই দেখতে পাচ্ছি চৈত্র, এবার যেরকম চৈত্রটা আমরা খুব একটা গরম পাইনি, কিন্তু এই একটা মাস জুড়ে কৃষকরা বন্দনায় মেতে থাকেন। এই সময় কিন্তু জারি সারি গান, ঘেটু গান তাদের সঙ্গী বলবো। ঠিক তাই, এবং এগুলোই কিন্তু তাদের ক্লান্তি দূর করে দেয় এবং অন্যান্য দিনগুলোতে আবারও পরিশ্রম করার মতো একটা মানসিকতা এনে দেয়। দর্শক, আমাদের এই মুহূর্তে একটা বিরতি দরকার, বিরতির পরে ফিরছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চৈত্র সংক্রান্তির দিনে, যেহেতু আজমির টিনা এখানে বসে 1421 সালকে বিদায় জানাচ্ছে, তার পাশাপাশি আরও একটা কাজ আমরা করছি। 1421-এর যত গ্লানি ছিল সেটাকেও আমরা বিদায় জানাচ্ছি। এর কারণ একটাই, 1422 অনেক সম্ভাবনা, অনেক আনন্দ, অনেক উৎসব নিয়ে আমাদের মধ্যে আসবে, এটাই আশা করছি। কারণ বাঙালি এমনিতেও আমরা সারাক্ষণ বলতে থাকি বাঙালি উৎসব মুখর জাতি, মুখর আমরা খুবই উৎসব। আমাদের জাস্ট একটা ছুতোই চাই কিছু সেলিব্রেট করার জন্য, যেটার প্রমাণ আমরা, মানে ইতিহাস সাক্ষী যেটার প্রমাণ আমরা দিয়ে এসেছি। কারণ বাঙালির ধর্মীয়ভাবেও যেগুলো উৎসব ছিল সেগুলো আমরা এখন কিন্তু সার্বজনীনভাবেই গ্রহণ করে নিয়েছি। তোমার সাথে সহমত টিনা। এই বিষয়ে আরও কথা হবে দর্শক, কিন্তু তার আগে যারা আমাদেরকে জন্মদিন বা বিশেষ দিনের শুভেচ্ছা বার্তাগুলো পাঠিয়েছেন তাদের জন্য বলছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা একটা করে জানাচ্ছি। ইলিয়াস মাইজি,
তিনি বলছেন যে গুড মর্নিং ভাইয়া এবং আপু, যমুনা টিভি সকালে বাংলাদেশ নিয়মিত দেখি, আই লাভ যমুনা টিভি। আজ 13 তারিখ আমার ফ্রেন্ড শাকিলের বার্থডে, প্লিজ তোমরা ওকে উইশ করে দাও। আচ্ছা, ফেনী থেকে বলছে ইলিয়াস। এছাড়া আমার কাছে আছে রহিম বাদশা, বলছে শুভ সকাল, আমি রহিম বাদশা। আজ আমার প্রিয় মানুষের জন্মদিন, আপনারা তাকে শুভেচ্ছা জানিয়ে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। রহিম বাদশা, গেন্ডা, সাভার, ঢাকা। আরও একটা আছে টিনা। ওকে। ফাহিম ইকবাল বলছে যে আজ আমার ফ্রেন্ড নুসরাত জাহানের বার্থডে, তোমরা ওকে উইশ করে দাও। আচ্ছা, সে লিখেছে শরীয়তপুর থেকে। আচ্ছা, ইলিয়াসকে ধন্যবাদ এবং শেষে ওনার নামটা একটুখানি প্লিজ ফাহিম বলবে। ইকবাল। ফাহিমকে ধন্যবাদ। মাঝখানে যিনি রহিম বাদশা বলেছেন, আপনাকে একটু বলতে চাই, রহিম বাদশা কি আপনার নিজের নাম? মানে আমার মনে হয় ইউজার নেম। তাহলে প্লিজ রহিম বাদশা আপনার সঠিক নামটাও মেনশন করবেন এবং প্রিয় মানুষের নামটা আপনি মেনশন করেননি। আর যদি কিছু অসুবিধা থাকে নাম মেনশন করতে, তাহলে উনি বুঝবেন কিনা জানি না, তবু আমরা কনভে করে দিলাম যে জন্মদিনের শুভেচ্ছা এবং প্রত্যেকে যারা জানিয়েছেন আপনাদের প্রিয় মানুষ, বন্ধু, স্বজনের জন্মদিনের শুভকামনা থাকলো এবং আপনাদেরকেও ধন্যবাদ লিখে জানিয়েছেন এজন্য। আচ্ছা, এবং ফেসবুকে যারা আপনারা আমাদেরকে লিখেছেন তাদেরকে বলে রাখি যে সেগুলোও পড়বো, কিন্তু এই মুহূর্তে নয়, আমাদের সাথে থাকতে হবে। আর নতুন করে লিখতে চাইলে facebook.com/সকালের বাংলাদেশ বা আপনি সার্চ অপশনে গিয়ে সকালে বাংলাদেশে খুঁজে পাবেন আমাদের। অবশ্যই তাই, আমরা আরও এই নিয়ে কথা বাড়াবো, তবে তার আগে একটুখানি নিউজ হেডলাইন্সটা জেনে আসতে আমরা নিউজ স্টুডিওতে চলে যাচ্ছি। সহকর্মী মাশরাফি জানিয়ে দিচ্ছেন হেডলাইন্স। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল টিনা। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। অপহরণের 25 দিন পর রাজধানীর হাতিরঝিল থেকে এক সেলুন ব্যবসায়ীকে উদ্ধার করল র্যাব। মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এই ব্যক্তি গত 17 মার্চ কামরাঙ্গীর চর থেকে অপহৃত হন। রোববার রাতে র্যাব 3-এর একটি টহল দল হাতিরঝিলে পৌঁছালে চলন্ত সাদা একটি মাইক্রোবাস থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ঘটনা বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়। পরে উদ্ধার হওয়া দেলোয়ার হোসেনকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়। দেলোয়ার জানান, গত 17 মার্চ রাত 11টার দিকে মমতাজ ডাকাতের লোকজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে। এর আগে তার কাছে একাধিকবার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। দেলোয়ার হোসেন অপহৃত হওয়ার পর তার পরিবার কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করে। বিল্ডিংয়ে নিয়ে রাখছে ওরা, তা আমি বিল্ডিংয়ের বাইরে চিনি না, তবে আমাকে মাইকো দিয়ে নিছিল। নেওয়ার পরবর্তীতে ওরা আমাকে পিস্তল ঠেকেছিল, একজনে পারভেজ করে নাম। পরে আমাকে বলছে কোনো কথা বলবি না, আর ওরা আমার 5 জনে নিয়ে দিছিল বেরিবাদ। তারপর বেরিবাদ থেকে আমাকে একটা মাইকোতে করে ওরা নিয়ে যায়। তারপর আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলে ওরা আমাকে একটা পিস্তল ধরে। কর্পোরেশনের প্রার্থীদের সাথে মত বিনিময় করবেন সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ। এর আগে গতকাল উত্তর সিটির মত বিনিময়ে সিএসি কোনো প্রার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এই সময় বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আউয়াল রাজনৈতিক মামলায় গ্রেফতার কর্মীদের মুক্তি দাবি করেন, আর সবার জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানান আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক। 2-1 দিনের মধ্যেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে পারেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। একথা জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এদিকে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা স্লোগানে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন। আর 2-1 দিনের মধ্যেই ইশতেহার জানানোর কথা বলেছেন জাতীয় পার্টি সমর্থিত সাইফুদ্দিন মিলন। নাশকতায় আগুনে পুড়ে যাওয়া আহতদের চিকিৎসা সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপ্লাস্ট। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই ইচ্ছার কথা জানায় প্রতিনিধি দলটি। জার্মানি, নেদারল্যান্ড ও হাঙ্গেরির 9 সদস্যের প্রতিনিধি দলটি ইতিমধ্যে বার্ন ইউনিটে 44 জনের অস্ত্র পাচার করেছেন। প্রতিনিধি দলের প্রধান হেঞ্চ হার্বার্ট হোমান বলেন, আগুনে মানুষ পোড়ানো অমানবিক। এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। রোববার সন্ধ্যায় গুলশানে খালেদার বাসভবন ফিরোজায় দুজনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন তারা। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা 1421 সনের শেষ দিন। বছরের শেষ দিনটি ঘিরে বিভিন্ন জায়গায় চলছে নানা উৎসব অনুষ্ঠান, সেই সাথে চলছে নতুন বর্ষবরণের প্রস্তুতিও। গতকাল রাজধানীর রমনা বটমূল্যে মহড়া করে র্যাব। পরে মহাপরিচালক জানান,
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায় থাকবে র্যাবের ডগ স্কোয়াড, টহল, পোশাক আর সাদা পোশাকে কড়া নজরদারি। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নিরাপত্তা ক্যামেরা। হেলিকপ্টারের মাধ্যমেও নজরদারি থাকবে। মানুষ এবং যানবাহন চলাচল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। রোববার নিজের ওয়েবসাইটে এক ভিডিওতে এই ঘোষণা দেন সাবেক ফার্স্ট লেডি। ভিডিওটিতে আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছের কথা ব্যক্ত করে হিলারি বলেন, মার্কিনীদের প্রতিদিনই একজন চ্যাম্পিয়ন দরকার, তিনি সেই চ্যাম্পিয়ন হতে চান। আগাম প্রচারণার অংশ হিসেবে শিগগিরই আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার সফরের কথাও জানিয়েছেন হিলারি। ইয়েমেনের রাজধানী সানা থেকে 143 জন বিদেশি নাগরিককে উদ্ধার করেছে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM। উদ্ধার হওয়াদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, নাইজেরিয়া, সুদান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। রোববার সানা থেকে তাদের সুদানের খার্তুমে নিয়ে যাওয়া হয়। IOM জানায় 38টি রাষ্ট্র সংঘাতময় ইয়েমেন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে তাদের অনুরোধ জানিয়েছে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। টিনা। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জেনে গেলাম হেডলাইন্স এবং পুরো দেশবাসী, এমনকি বাইরে বসেও, দেশের বাইরে বসেও যারা আমাদেরকে দেখছেন তারা জেনে গেলেন। আপনাকে আরও একবার ধন্যবাদ, কারণ সারা দেশ যেরকম একটা উৎসবে ব্যস্ত রয়েছে, উৎসব একটা আমেজ রয়েছে, আমাদের পলিটিক্যাল অঙ্গনও কিন্তু ততখানি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের কথাই যদি বলি, সিটি নির্বাচন রয়েছে সামনে, পলিটিক্যালি আরও বিভিন্ন প্রসঙ্গ রয়েছে, এমনকি দেশের বাইরেও বিভিন্ন ইস্যুজ রয়েছে আমাদের। সো আমার মনে হয় এই উৎসব উদযাপনের মধ্যেও নিউজ হেডলাইন্স মানে নিউজ আপডেটেড থাকাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক তাই, এবং এর জন্য রয়েছে যমুনা টেলিভিশন। সবসময় আপনি কিন্তু চোখ রাখলেই একদমই আপডেটেড হয়ে যাবেন। দর্শক, এখন আমরা ফেসবুকে চলে যাব আরও একবার। আমাদেরকে যারা ফেসবুকে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মধ্যে কয়েকজনের কমেন্ট এখন পড়বো, যেমন ইলিয়াস মিয়াজি, আপনি লিখেছেন আমাদেরকে, বলেছেন শুভ গুড মর্নিং ভাইয়া এবং আপু, তোমরা আমার কমেন্ট পড়ো না কেন? তোমরা পড়ো না পড়ো, আমি কমেন্ট করব। ফেনী থেকে বলছে। আসলে আমার যতদিন মনে পড়ে, আমি নিজেই অনেকগুলো কমেন্ট পড়েছি, প্রায় 10-12 দিন। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ইলিয়াস, আপনার কমেন্ট কিন্তু পড়া হয়। যে কিছুক্ষণ আগেও আপনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা যেটি পাঠালেন আপনার বন্ধুর জন্য, সেটাও কিন্তু আমরা পৌঁছে দিলাম। তো টুকটাক করে কিন্তু পড়াই হয়, টুকটাক করে বলবো না, অনেক পড়া হয়, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না, কারণ আমাদের অনেকে লেখেন, প্রত্যেকেরটাই পড়তে হয়। সো কিন্তু পড়া হয়, মানে আমাদের সাথে, মানে এটা কি ধরে নিব যে আপনি রেগুলারলি আমাদের সাথে থাকেন না? কারণ যদি থাকেন আপনি কিন্তু লক্ষ্য করবেন আমরা পড়ি কিন্তু। এছাড়া আমার কাছে আরও কিছু কমেন্ট রয়েছে, কিন্তু সেই দিকে যাচ্ছি না। দর্শক, যাব একটু রাজশাহীতে। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী সোহরাব হোসেন। চলুন দেখি সোহরাব আজকে আমাদের জন্য, সকালে বাংলাদেশের দর্শকদের জন্য কি রেখেছে। সোহরাব, শুভ সকাল। আজমির, শুভ সকাল। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বেশ কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ হলো। তো আর মাত্র একটি দিন, অর্থাৎ আজকে দিন পার হলেই কিন্তু নতুন একটি বছর বাঙালিদের জন্য, এবং বাঙালি নতুন উৎসবে মেতে উঠবে। তো যাই হোক, এই নতুন বছরকে বরণ করে নেওয়ার বিভিন্ন আয়োজন চলছে পুরো শহর জুড়েই। রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, একই সাথে রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু তারা বিভিন্ন আয়োজন করছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত ঠিক ইবলিস চত্বরের সামনে, মূলত এই জায়গাটিতে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই জায়গাটিতেই আগামীকাল বেশ বর্ণিল আয়োজনে মেতে উঠবে, এবং এই পুরো চত্বরটি রঙিন হয়ে উঠবে, সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এখানে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্টল করা হবে। একই সাথে এই স্টলগুলোতে পান্তা ভাত সহ বিভিন্ন ধরনের আয়োজন করা হবে। তো আমরা এখানে লক্ষ্য করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা এখানে পাঞ্জাবি এবং একই সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে বৈশাখী পোশাক সেসবের কিন্তু আয়োজন তারা এখানে নিয়ে এসেছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যমী কিছু তরুণ তারা কিন্তু মূলত এই স্টলটি দিয়েছে। আমরা যদি এদেরই দু একজনের সাথে একটু কথা বলি, তাহলে মনে হয় ব্যাপারটি আরও ভালো করে জানা যাবে যে কী রকম দাম রেখেছেন তারা, কি করছেন তারা। শুভ সকাল, ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মেহেদি।
রসায়ন ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ার। আচ্ছা, আপনারা এখানে মানে কি আয়োজন এবং কি উদ্দেশ্যে মূলত এই ধরনের একটি স্টল খুলেছে? আসলে আমাদের মূলত এই আয়োজনটা করা, আমরা কিছু ফ্রেন্ড আর কি এই উদ্যোগটা নিচ্ছি। আর আমাদের এখানে স্টলে অংশ হিসেবে আছে আর কি পাঞ্জাবি আছে, প্যান্ট আছে, ফতুয়া আছে, টি শার্ট আছে, মেয়েদের কিছু 3 পিস টাইপের আছে, আর গামছা, বৈশাখী গামছা। এসবের প্রাইস কিরকম স্টুডেন্টদের সাধ্যের মধ্যে? হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টদের সাধ্যের মধ্যে। আমরা মূলত বৈশাখ উপলক্ষে, বৈশাখ উদযাপন উপলক্ষে দোকানটা করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আজমির, আমরা আসলে শুনছিলাম একজন শিক্ষার্থী যিনি কিনা এখানে একটি স্টল দিয়েছেন, বিভিন্ন ধরনের বৈশাখী পোশাকের আয়োজন রেখেছে তারা। তো এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী কলেজেও কিন্তু বেশ আয়োজন চলে প্রতি বছরই, এবং বিভিন্ন ধরনের রঙিন আয়োজনের মধ্য দিয়েই কিন্তু রাজশাহীবাসী উদযাপন করে এই বৈশাখ। তো যাই হোক, আমরা আগামীকালের যে আয়োজন সেটি আরও ব্যাপক আকারে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। আজকের মতো এই ছিল রাজশাহী থেকে আয়োজন। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা আমাদেরকে এই চমৎকার আয়োজনটি জানানোর জন্য, এবং নিশ্চয়ই আপনি সবসময় এই ধারা অব্যাহত রাখবেন। অবশ্যই অবশ্যই। তাই এবং দেখলাম রসায়ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট বলছিলেন যে আমরা পয়লা বৈশাখকে সামনে রেখে মানে পোশাক এবং বাঙালির সাথে যে রসায়নটা এটাও ধরে রেখেছে, এই ধারাই বজায় রেখেছে রসায়ন ডিপার্টমেন্ট রাজশাহীর। যাই হোক, আর একটা বিরতি নিচ্ছি, তবে এটাই সর্বশেষ বিরতি। আপনারা সাথেই থাকুন, আবহাওয়া বার্তা নিয়েও ফিরছি, আর সাথে তো আমরা রয়েছি। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশ দেখছেন আপনি যারা যুক্ত হয়েছেন এখন। শুভ সকাল প্রত্যেককে। আর এখন আমরা চলে যাব আমাদের ওয়েদার স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন ওয়েদার গার্ল রুবি। রুবি, শুভ সকাল। শুভ সকাল আজমির, শুভ সকাল টিনা, দুজনকে সেই সাথে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। কারণ আজকে রাত্রের পরে ভোরটা হবে অন্যরকম। তাই চৈত্রের শেষ, বৈশাখের শুরু, তুমি সবার আগে, তুমি সবার গুরু। বস বৈশাখে ডেডিকেট করেছিল এই 4টি লাইন, সময় কম, করা বাদল ভাইয়ের আইন। তাই চলে যাচ্ছি ইন ডিটেলসে ওয়েদারের। আজ কুমিল্লা, নোয়াখালী অঞ্চল সহ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা আর সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। আর এমনটা খুব কমই হয় যে বৈশাখ শুরু হবে আর ঝড় হবে না। তাই এবছর আপনারা বৈশাখকে মাথায় রেখে, ছাতাটা সঙ্গে রেখে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে পারেন কালকের জন্য। আর এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতেই পারে। সারা দেশে দিন আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার জানিয়ে দিব আপনাকে গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল আর কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে এবং তা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, যা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে সূর্যোদয় 5:40 হয়ে গেলেও সূর্য অস্ত যাবে ঠিক 6:19। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। যথারীতি ঢাকা 33.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, 26.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, 25.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলসে। আজমি টিনা, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলসে। আরেকটা কথা, দুপুরবেলা প্রচণ্ড রোদ পড়লেও বিকেল নাগাদ যদি একটা বৃষ্টি এসে একেবারে দমকা হাওয়ার সাথে ঝমকা মেরে উড়িয়ে যায় সমস্ত গরমকে, তাহলে কিন্তু সেই দিনটা অনেক বেশি ভালো লাগে। তোমার নতুন লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ, লাল পাঞ্জাবির সঙ্গে বৈশাখও লাল নিয়ে আসুক জীবনের প্রত্যেকটা আনন্দের রঙে, সেই শুভকামনায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে রুবি, আমাদের দুজনের অ্যাটলিস্ট আগামীকালকে এবং আজকে বৃষ্টিকে আমন্ত্রণ জানানোর কোনো বাসনা নেই। সেই নেই, একেবারেই তাই। তারপরে তুমি বলেছো যদি বৃষ্টি আসে, বৃষ্টি হয়তোবা ওয়েদারের নিয়মেই আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। দর্শক,
আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন। আপনাদের জন্য এবার আমাদের আরেকটি আয়োজন। আরেকটি আয়োজন বলতে আমরা এই পর্যায়ে একটা ছবি দেখিয়ে থাকি, সেটি করব আজ আলোকচিত্রী যিনি মানে ছবিটি যিনি তুলে পাঠিয়েছেন আমাদের এক সহকর্মীর সাথে, ওনার নামটি একেবারে পুরোপুরি মিলে যাচ্ছে, শফিক ছোটন পাঠিয়েছেন, জানি না আমাদের সহকর্মীটি কিনা। উচ্ছল বালক শিরোনাম উনি রেখেছেন এই ছবিটির, আর নওগাঁ থেকে উনি তুলে পাঠিয়েছেন। উচ্ছল বালকদের মানে পানিতে ঝাঁপ দেওয়ার একটা দৃশ্যকে ফ্রেমবন্দি করেছেন। দৃশ্যই বলবো, সেটাই আমরা মানে খুবই মন দিয়ে দেখছিলাম। আমার মনে হয় মানে ছোটবেলাটা যারা এভাবে করে উপভোগ করতে পারে, আমার মনে হয় মানে বড় হয়ে এগুলোই যেহেতু স্মৃতি, এবং অনেক হয় না যে মিস করেছে ছোটবেলাটা, এরকম কোনো স্মৃতি নেই। তো আমার মনে হয় যারা এরকম ভাবে ডান পিটে ভাবে ছোটবেলাটা কাটায়, মানে এটাই বেস্ট, মানে ছোটবেলা এরকমই হওয়া উচিত। ঠিক তাই। চাইলে দর্শক আপনারা ছবি পাঠাতে পারেন আমাদেরকে। ছবি পাঠানোর জন্য facebook.com/সকালে বাংলাদেশে ইনবক্স করে আপনারা ট্যাগ না করে, এডিট না করে আপনারা পাঠাবেন। এবারে সেই ফেসবুকে আমরা যাচ্ছি যেখানে আমাদের অনেক বন্ধুরা অনেক কিছু লিখেছেন। যেমন হেলাল আহমেদ বলছে থ্যাঙ্কস যমুনা টিভি, খুব সুন্দর লাগে আপনাদের প্রোগ্রামটা। এছাড়া বলছে জয় কুমার দাস যে আমি জয় দাস ফ্রম নওগাঁ, এবং তিনি বলছেন শুভ সকাল ভাইয়া এবং আপু, কেমন আছেন আপনারা? আপনাদের এবং যমুনা টেলিভিশনের সবাইকে অগ্রিম শুভ নববর্ষ। এছাড়া শাহিদ লিমন তিনি বলছেন থ্যাঙ্কস ভাই এবং আপু এত সুন্দর করে একটা ভিডিও দেখানোর জন্য। আপাতত কিছু বলে ফেলো। আচ্ছা, আপাতত বলতে ভিডিওটা যেহেতু আমরা প্রত্যেক দিনই দেখাচ্ছি, আর গত কয়েকদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে সেলিব্রেশনের মধ্যে আছি, আমরা ঠিক মেনশন করলে ভালো হতো, তবে এই ভিডিওগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ। শুভ সকাল আপনাদেরকে এবং প্রত্যেককে, আমাদের সকল দর্শককে আমাদের পক্ষ থেকেও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। খোকন কর্মকার আমাদের সবগুলো পর্ব ইউটিউবে আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছেন। এছাড়া আমাদেরকে লিখেছে তারিফুল ইসলাম ইমন, বলেছেন আমি তারিফুল ইসলাম ইমন ফ্রম ঢাকা অ্যান্ড দিস ইজ এ গিফট ফর সকালের বাংলাদেশ। হয়তো কোনো ছবি বা কিছু পাঠিয়েছিল, যেটা এখন দর্শকদেরকে আমরা দেখাতে পারছি না। এছাড়া মাইনুদ্দিন বলছে সকালে বাংলাদেশ অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখি। এই ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য যমুনা টেলিভিশন এবং ভাইয়া আপুকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব সুন্দর করে হাসি খুশি আড্ডার মাধ্যমে এই অনুষ্ঠানটি আমাদের মাঝে তুলে ধরেন। থ্যাঙ্কস ভাইয়া এবং আপু। আমি নিলাম থ্যাঙ্কস তোমারটা। আচ্ছা, আমি একটু এখানে বলে নেই, যিনি রিকোয়েস্ট করলেন ইউটিউবে আপলোড করার জন্য, প্রক্রিয়াধীন রয়েছে, খুব শিগগিরই হয়তো আপনারা পেয়ে যাবেন। আমাদের যেগুলো মিস হয়েছে অ্যাটলিস্ট গত মাস থেকে বা তার কিছু আগে থেকে, সবগুলোই আবার মানে আশা করছি আমরা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, এটা রিজলভ হয়ে যাবে। যেই ইবাদ আলী আমাদেরকে সালাম জানিয়ে বলেছেন আমি কৃষিবিদ মোহাম্মদ ইবাদ আলী, আমি আপনাদের সকালে বাংলাদেশের একনিষ্ঠ ভক্ত। আমি অবসর সময়ে নিজের বেতনের টাকা এবং কিছু মহৎ লোকের অনুদানে গ্রামের অতি দরিদ্র লোকেদের অক্ষরদান, খাদ্য পুষ্টি ও উন্নত কৃষি সম্পর্কে জানানোর জন্য একটি স্কুল খুলেছি, যার কোনো নির্দিষ্ট স্থান নেই, নির্দিষ্ট সময় নেই। আর শিক্ষক শিক্ষার্থীদের জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নেই, ছাত্রছাত্রীদের কোনো বয়সসীমা নেই। অথচ এই স্কুলের মাধ্যমে আমরা 195 জন দরিদ্র কৃষককে 127 জন মহিলা এর আর 68 জন পুরুষ এদেরকে অক্ষরদান করতে পেরেছি। তারা আজ প্রায় সবাই অর্থাৎ 170 জন বই, পেপার, পত্রিকা পড়তে জানেন। তারা আজ উন্নত কৃষি যেমন পার্চিং, তারপরে লাইন সুইং ইত্যাদি শিখেছে। তাই বিষয়টি দেখে তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, এবং উনি ওনার নাম্বার দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এটি জানানোর জন্য। এরকম একটি মহৎ উদ্যোগ আপনি নিয়েছেন, এটি তো জানতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা ফার্দার অন আপনার থেকে আরেকটুখানি ডিটেলস আশা করছি। আপনি নিশ্চয়ই আমাদের ইনবক্স করে একটুখানি ডিটেলস জানাবেন। অবশ্যই যোগাযোগ করব, কারণ আপনি হয়তো পুরো বাংলাদেশের জন্য একটা প্রেরণা। আপনাকে দেখেই হয়তো বাংলাদেশ শিখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক তাই, রেসপেক্ট। এবং দর্শক, আমাদের সময়টা একদমই শেষ। চৈত্রের শেষ দিনে আমরা সকালে বাংলাদেশ থেকে এখন সাইন আউট করব, এবং নববর্ষের শুভেচ্ছাটা আমি একটু জানাই, তারপর তুমি জানিয়ে দিচ্ছ। আগাম
নববর্ষের শুভেচ্ছা। একেবারেই তাই, আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে, যমুনা পরিবারের পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শকদেরকে 1422-এর আগাম শুভেচ্ছা। আর আজকের মতো চলে যাচ্ছি বিদায় জানিয়ে। এই বছরকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালের বাংলাদেশের সাথেই থাকবেন, আনন্দে থাকবেন। শুভ সকাল।